প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সাথে আজকে আমি জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা ও বিভিন্ন প্রসঙ্গ এই কোর্স থেকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের যে প্রভাবসমূহ, এই বিষয়ের উপর আমরা আজকে আলোচনা করব। বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের যে প্রভাবগুলো এবং কী ধরনের বিপদাপন্নতা বা চ্যালেঞ্জ বাংলাদেশের উপরে আসে, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই বিষয়ে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে বিশ্বের বিভিন্ন ধরনের যে সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলো বাংলাদেশকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে অন্তর্ভুক্ত করেছেন। তো আমরা বাংলাদেশের উপর দিয়ে যেই ধরনের প্রভাব, যে ধরনের বিপদ বাংলাদেশকে টাচ করে, সে বিষয়গুলো আমরা আজকে দেখব। প্রথমত হচ্ছে কৃষি উৎপাদন হ্রাস। আমরা জানি যে বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোতে যখন জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন ধরনের দুর্যোগ হানা দেয়, তখন আমাদের সেই অঞ্চলে যে উৎপাদনগুলো আছে, সেই উৎপাদনগুলো আমাদের ধ্বংস হয় এবং বলা যায় যে প্রায় 10% ধানের জমি এবং 30% গমের জমি এখানে নষ্ট হয়। ফলে দেশের যে মোট যে উৎপাদন, সে উৎপাদনের উপর একটি মারাত্মক নেতিবাচক প্রভাব আমরা লক্ষ্য করছি। দ্বিতীয়ত হচ্ছে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ঐতিহ্য ধ্বংস। আমরা জানি যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিন দিন যখন বৃদ্ধি পায়, এতে করে পৃথিবীর সবচেয়ে বড় যে ম্যানগ্রোভ বন, সুন্দরবন, সেই সুন্দরবনের যে বৃক্ষ এবং প্রাণীর উপরে এটার বিরাট একটা প্রভাব পড়ে। এর প্রভাবের কারণে সুন্দরবনের বিভিন্ন বৃক্ষ সহ বিভিন্ন প্রজাতির অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, আমরা জানি দিন দিন। এটা হচ্ছে জীববৈচিত্র্যের উপর একটি মারাত্মক ধরনের একটি ক্ষতিকারক দিক। 3 নম্বর আমরা যে বিষয়টি আলোচনা করব, সেটি হচ্ছে নদ নদীর প্রবাহ পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের অনেক নদ নদী আমরা জানি যে শুকিয়ে যাচ্ছে এবং পরবর্তীতে এই সকল নদ নদীগুলোর যে গতিপথ, সেগুলোরও পরিবর্তন হচ্ছে। এভাবে আমাদের দেশের যে বৃহৎ যে সেচ ব্যবস্থা, সেটি মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে পড়ছে। কম বৃষ্টিপাত অঞ্চল মরুকরণ হওয়ার একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। আমরা জানি যে এই জলবায়ু পরিবর্তনের কারণে যেই সমস্ত অঞ্চলে কম বৃষ্টিপাত হয়, সেই সমস্ত অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে যে অনেকটা মরুকরণের সম্ভাবনা দিন দিন আমরা লক্ষ্য করছি। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ বিভিন্ন অঞ্চলগুলো আমরা একেবারে শুকিয়ে আমাদের জমিগুলো পানি শূন্য অবস্থায়, জমিগুলো একবারে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তো এটি জলবায়ু পরিবর্তনের একটি বড় ধরনের প্রভাব আমরা লক্ষ্য করছি। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে মৎস্য ও বনজ সম্পদ ধ্বংস। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন নদ নদীগুলো যখন শুকিয়ে যায়, তখন সেগুলোতে আমাদের পানিতে সংকট তৈরি হয় এবং এতে করে আমাদের যে মৎস্য সম্পদ এবং যে আমাদের যে বিভিন্ন ধরনের বনজ সম্পদ, সেগুলো আমরা সংকটাপন্ন হয়। পানির সমস্যা, আমরা যদি দেখি পানির সমস্যা বিষয়টি, যে জলবায়ু পরিবর্তনের কারণে এবং যে বৈশ্বিক যে উষ্ণতা, এটি যখন বৃদ্ধি পায়, এরই ফলশ্রুতিতে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যায় এবং বিভিন্ন নদ নদী শুকিয়ে যায় এবং কিছু নদ নদীর পানি প্রবাহ তা থাকলেও এটা একেবারে অপ্রতুল হয়ে পড়ে। এরই ফলশ্রুতিতে জলবায়ু পরিবর্তনের যে ধারা, সেটি অব্যাহত থাকলে খাবার পানি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে পানির সংকট সৃষ্টি হয় এবং এটি মারাত্মক ধরনের একটা বিপর্যয় সৃষ্টি করে। রোগ ব্যাধি বৃদ্ধি পায়। আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের কারণে
আমাদের দেশের পানিবাহিত বিভিন্ন অঞ্চলে রোগ, বিশেষ করে গ্রীষ্মকালে কিছু রোগ যেমন কলেরা, পোলিও, মেনিনজাইটিস সহ বিভিন্ন রোগ এবং সূর্যের যে আলট্রাভায়োলেট রশ্মির জন্য আমরা জানি যে মানুষের মধ্যে চর্মরোগের এবং চোখের ছানি পড়ার রোগ বৃদ্ধি পায় এবং পানি স্বল্পতা, এই তেজস্ক্রিয়তা, এই বিষয়টির সাথে সাথে দেখা যাচ্ছে অপুষ্টিগত বিষয়, সেটি আমরা লক্ষ্য করছি। আর এর ফলশ্রুতিতে শিশুরা নানান ধরনের সমস্যার মধ্যে পতিত হয়। তো সার্বিক বিষয়টি আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি বৈশ্বিক যে জলবায়ু, এই বৈশ্বিক জলবায়ুর এই পরিবর্তনের কারণে এবং একটি যে স্বাভাবিক যে একটা গতি ছিল পরিবর্তন, সেটি না হয়ে যখন একটি মারাত্মক আকারে একটি পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সব কিছুই স্বাভাবিক পরিবেশ কিন্তু একেবারেই বিপর্যস্ত হয়ে পড়ছে। তার পরবর্তীতে আমরা যে বিষয়টি দেখি সেটি হচ্ছে তাপদাহ ও খরার পরিমাণ বাড়ছে। আমরা লক্ষ্য করছি যে আমাদের মৌসুমী যে বৃষ্টিপাত, সেই মৌসুমী বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন কমে আসছে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল বিশেষ করে এই অঞ্চলটাতে খরার পরিমাণ কিন্তু বেড়ে চলছে। এতে করে আমাদের দেশে বন্যার কারণে যে সকল অঞ্চলে ফসলের ক্ষতি হয়, দেখা যাচ্ছে খরার কারণে ঠিক তার চেয়েও বেশি পরিমাণ ক্ষতি হচ্ছে। তাহলে আমরা একদিকে হচ্ছে বন্যা, অন্যদিকে হচ্ছে খরা, অর্থাৎ এই বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তনের কারণে আমরা বিভিন্নমুখী যে সমস্যার মধ্যে আমরা পতিত হচ্ছি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বন্যা এলাকায় বাড়ছে। বন্যা এলাকা বাড়বে কারণ হচ্ছে যে অনেক প্রতিবেদনে এটা বলা হচ্ছে যে প্রায় 3 থেকে 5 বছর পর পর বাংলাদেশের 2/3 এলাকা বন্যায় ডুবে যাবে। প্রতি 3 থেকে 5 বছর পর পর আমরা এটা লক্ষ্য করছি যে, এবং এতে ফসলের ক্ষতি হওয়ার পাশাপাশি মানুষের যে ঘরবাড়ি, মানুষের যে আবাসস্থল আছে, সেই ঘরবাড়ি এবং আবাসস্থলও নষ্ট হবে। আর তাপমাত্রার ক্ষেত্রে বলা আছে যে 2.5 ডিগ্রি সেলসিয়াস বাড়লে 29% বন্যা প্লাবিত অঞ্চল বেড়ে যাবে। তাপমাত্রা যদি 2.5 ডিগ্রি সেলসিয়াস বাড়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বন্যায় প্লাবিত এলাকার পরিমাণ বাড়বে 29%। আর বন্যার সময় আগের চেয়ে বেশি উচ্চতা নিয়ে পানি প্রবাহিত হবে। এতে প্রধান ফসল বোরো এবং আমনের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ বাংলাদেশে আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে আমাদের যে সময়টাতে বর্ষাকাল থাকে, এর বাহিরে গিয়েও আমরা দেখতে পাচ্ছি যে একটা বন্যা প্রায় প্রতি বছরই বিভিন্ন অঞ্চলগুলোতে, বিশেষ করে কিছু অঞ্চলে একেবারে প্রতি বছরই আঘাত হানে। এতে করে মানুষের বাড়িঘর থেকে শুরু করে ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং সেটি এমন একটা সময় আঘাত হানে যখন ফসলের জমিগুলো একেবারে অনেকটাই পরিপক্কতার রূপ নেয়। সেই সময়টা আমাদের ক্ষতির পরিমাণটা অনেক বেড়ে যায় এবং এটা মূলত জলবায়ুর যে একটা পরিবর্তন, যে বৈশ্বিক যে জলবায়ুর যে নেতিবাচক দিক, সেই নেতিবাচক দিকের আমরা ক্ষতিগ্রস্তের শিকার বাংলাদেশ, এটি তারই একটি প্রমাণ। তার পরবর্তীতে যেই প্রভাবটি আমাদের উপর আসে সেটা হচ্ছে উপকূলের ফসলি জমি হারিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের রিপোর্টে আমরা এটা লক্ষ্য করছি যে 2007 সালে যখন সিডার হয় তখন 80,000 টন ধান উৎপাদন আমাদের কম হয়েছিল। 80,000 টন ধান উৎপাদন কম হয়েছিল আর এর ক্ষতির পরিমাণ ছিল $170 কোটি। এই যে একটা বিষয়। তারপর আমরা আরও বিভিন্ন রকমের সমীক্ষা থেকে আমরা দেখতে পাই যে 2080 সালের মধ্যে বাংলাদেশের উপকূল সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 65 সেন্টিমিটার বাড়লে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 40% ফসলি জমি হারিয়ে যাবে। অর্থাৎ উপকূলের যে ফসলি জমিগুলো আছে, যেগুলো আমরা বর্তমানে উর্বর জমি হিসেবে আমরা বিবেচনা করি, সেই জমিগুলো যখন হারিয়ে যাবে তখন কিন্তু আমরা খুব মারাত্মকভাবে আমরা খাদ্য যে সংকট, সেই সংকটের মধ্যে আমরা কিন্তু পতিত হব। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবের আরেকটা বিষয় হচ্ছে ঘূর্ণিঝড়। আমরা জানি যে আমরা প্রায় প্রতি বছরই
উপকূলে বিভিন্ন রকমের আমরা ঘূর্ণিঝড়ে আঘাত হানে আমাদেরকে, এবং আমরা যেগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। এবং একটি সমীক্ষায় দেখা যাচ্ছে 2050 সালের মধ্যে এই ধরনের ঘূর্ণিঝড় আরও বেশি শক্তিশালী হয়ে 3 মিটার উচ্চতা জলোচ্ছ্বাস নিয়ে উপকূলে আঘাত হানবে। এতে 90% মানুষের বাড়িঘর ডুবে যেতে পারে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় প্রতি বছরে সিডর, আইলা এবং বিভিন্ন নামে, মহাসেন, এরকম বিভিন্ন নামে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতি বছরে জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ে আমরা শিকার হই। তাই আমরা তারই সাথে সাথে দেখতে পাচ্ছি যে 2050 সালের মধ্যে বাংলাদেশের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে, এবং বিশ্বের বিভিন্ন ধরনের আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো আমাদের সম্পর্কে তারা কি বলেছে, এই বিষয়গুলো আমরা দেখলাম। আসলে বাংলাদেশ এমন ভৌগোলিকভাবে এমন একটি পয়েন্টে অবস্থিত যেটার জিও গ্লোবালি বাংলাদেশের অবস্থা মানে খুবই গুরুত্বপূর্ণ হলেও আমাদের অবস্থানটা হচ্ছে খুবই একটা বিপর্যয়ের মধ্য দিয়ে, কারণ আমাদের এমন একটি পজিশনে আমাদের অবস্থান, যেটাকে টার্ন রাউন্ড দ্য হিট এরকমভাবে আখ্যায়িত করা হয়েছে এখানে, যে এই এমন একটা কন্ডিশনে হওয়ার কারণে আমাদের বাংলাদেশের উপর দিয়ে বৈশ্বিক যে ক্ষতিগ্রস্ত, বৈশ্বিক যে প্রভাবটা সেটার একেবারে সিংহভাগ, সেটার যে মূল যে দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে তার একেবারে শীর্ষে বাংলাদেশের অবস্থান। এবং বাংলাদেশ অনেক বড় বড় যে পরিবেশবিদগণ আছেন এবং বিভিন্ন ধরনের গবেষণা প্রতিষ্ঠান, তাদের ধারণা অনুযায়ী বাংলাদেশ আগামী 100 বছরের মধ্যে সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যাবে। এর অর্থ হচ্ছে বাংলাদেশে, অর্থাৎ পানির যে উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই পানির উচ্চতা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এভাবে বৃদ্ধি পেতে থাকলে বাংলাদেশ আগামী 100 বছরের মধ্যে সমুদ্রের গর্ভে হারিয়ে যাবে। তো আসলে বাংলাদেশের আমাদের ঝুঁকি আসলে খুব বেশি। আমরা বৈশ্বিকভাবে এই ধরনের নানাবিধ যে জলবায়ু পরিবর্তনজনিত যে সমস্যাগুলো আছে, যে থ্রেটগুলো আছে, আমরা সেই থ্রেটের শিকার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছ যে বাংলাদেশের উপর যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাবগুলো এবং আমরা কী পরিমাণ প্রভাবান্বিত হচ্ছি সেটা তোমরা নিজেরও অনুভব করতে পারছো প্রতি বছরই। তা আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। তোমাদের সবাইকে আজকের ক্লাসে এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।